গর্ভবতী মায়েদের জন্য রোজা একেবারেই রাখতে পারবে না, আসলে তেমনটা নয়। কারণ আমরা শুরুতেই বলেছি যে আসলে একজন সুস্থ স্বাভাবিক নারী পুরুষ সবার জন্যই কিন্তু রোজা ফরজ। তো একজন গর্ভবতী মা যদি উনি সুস্থ থাকেন তাহলে অবশ্যই কিন্তু রোজা রাখতে পারবেন। তবে হ্যাঁ, যে দেখা যায় যে আমাদের গর্ভবতীর 3টা পর্যায় আছে। ফার্স্ট ট্রাইমেস্টার বলি, অর্থাৎ 12 উইকস পর্যন্ত আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার, তারপরে সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার অর্থাৎ লাস্ট পর্যায়ে। ফার্স্ট ট্রাইমেস্টার সেখানে কিন্তু বাচ্চাটার তৈরি হয়, অর্থাৎ অর্গানগুলি ডেভেলপড হয়। তো সেই সময়টা আমরা মায়ের পুষ্টির ব্যাপারে অনেক বেশি সচেতন থাকি, কারণ এখানে কিছুটা ডেফিসিয়েন্সি হলে, একটু ঘাটতি হলেই কিন্তু তখন ওই বেবি, অ্যাবনর্মাল বেবি, তার গঠনগত ত্রুটি, তার বুদ্ধি প্রতিবন্ধী, সেই জিনিসগুলি কিন্তু হতে পারে। এমনকি অনেক সময় অ্যাবর্শন হতে পারে, অনেক কিছুই হতে পারে। একটা অল্প ওজনের একটা বাচ্চা জন্ম নিতে পারে। তো এটা একটা প্রথম দিকে এবং শেষের দিকে, শেষের ট্রাইমেস্টার যেটা বলি, যখন বাচ্চার গ্রোথটা অনেক বেশি হয়, অনেক দ্রুত হয়, সেই সময়টাতে খুব বেশি কষাস হওয়া প্রয়োজন। তবে মিড ট্রাইমেস্টারে সেই সময় কিন্তু চাইলেই যদি সে সুস্থ থাকে তাহলে রোজা রাখতে পারে। যে সমস্ত মায়েদের রোজা রাখার কারণে তার এবং তার বাচ্চা ক্ষতির সম্মুখীন হতে পারে, তারা অবশ্যই রোজা রাখতে পারবে না। অনেক সময় দেখা যায় গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা থাকে, কারো ডায়াবেটিস থাকে, কারো হাইপারটেনশন থাকে, অনেকের আবার অন্যান্য অনেক ডিজিজ থাকে। তো সেই মাগুলি কিন্তু রোজা না রাখাটাই ভালো হবে। আর আসলে যেটা হয়েছে যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক কিন্তু এই সময়টাতে রোজার ব্যাপারে কিন্তু একটু শিথিলতা দেখিয়েছেন। একজন মা যখন এই সময়টা, লম্বা সময়টা খাচ্ছে না, তখন কিন্তু অনেক সময় আমাদের অনেক মেয়েরা, অনেক মায়েরা কিন্তু আগে থেকেই কিন্তু ম্যালনারিস্ট থাকে, অর্থাৎ অপুষ্টিতে ভুগতে থাকে। তো এমনিতেই সে আগে থেকেই ম্যালনারিস্ট, আবার এই সময়টা লম্বা সময় সে না খেয়ে থাকছে, বাচ্চার একটা পুষ্টির একটা অভাব দেখা দেয় এবং বাচ্চা কম ওজন নিয়ে জন্ম নিতে পারে। এবং এই যে কম ওজন নিয়ে জন্ম নিল, সেই বাচ্চাটা কিন্তু পরবর্তীতে অনেক ক্রাইসিসে পড়তে পারে, অনেক ডিজিজে সে আক্রান্ত হতে পারে। ওই সময়টাতে ইনস্ট্যান্টলি যেটা হতে পারে, পানি শূন্যতার কারণে, ডিহাইড্রেশনের কারণে অনেক সময় বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে পারে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আসলে বলবো যে আমরা সাধারণ মানুষও যেভাবে আসলে খাদ্য তালিকায় যেভাবে রাখি, সবারই সেরকম হওয়া উচিত। তবে গর্ভবতী মায়েদের জন্য সেটা আরো বেশি স্ট্রিক্টলি মেনটেন করা উচিত। হ্যাঁ, যেমন হচ্ছে তার ইফতারের সময় সে একটু প্রথমেই পানি দিয়ে শুরু করবে, পানি খাবে, একটু খেজুর খাবে, এবং শুরুতেই সে ভাত বা একটু মেইন যে ডায়েট এগুলি খাবে না, পানিটা খেলো, তারপরে আস্তে আস্তে একটু গ্লুকোজ জাতীয় খাবার খেলো, খেজুরটা এখানে খুব ভালো, তারপরে সে ভাত বা রুটি বা সেই ধরনের খাবার খেতে পারে। অবশ্যই সে কিন্তু অয়েলি খাবার বা ভাজা পোড়া বা খুব তেল মশলাযুক্ত খাবারগুলি অ্যাভয়েড করবে। কেননা এমনিতেই কিন্তু গর্ভাবস্থায় যেটা হয় যে অ্যানোরেক্সিয়া, নওশিয়া, অর্থাৎ বমির একটা ভাব থাকে, তখন এগুলি খাবার খেলে কিন্তু সে অসুস্থ হয়ে যেতে পারে, আরো বেশি এগুলি হতে পারে।